আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩২৭তম পর্ব। ৩২৭তম পর্ব। গত দুইটা সেশনে আমি আহ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং আদায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। গত ৩৫ বছরের এই তথ্য, রাজস্ব লক্ষ্যমাত্রা, লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি, আদায় প্রবৃদ্ধি, এগুলো অ্যানালিসিস করেছি। অ্যানালাইসিস করে অনেকগুলো কথা বলেছি। সেগুলো আর রিপিট করব না। তবে একটা কথা আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়টা আজকে রিপিট করব। সেটা হলো, আমি বলেছিলাম যে গত ৩৫ বছরের মধ্যে ১২ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে আর ২৩ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই ১২ বছরের ভিতরে প্রথম দিকে ৬ বছর আর মাঝখানে মাঝখানে ৩ বছর ধারাবাহিকভাবে ৩ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। সেটা হলো ২০০৯-১০, ১০-১১, ১১-১২। ২০০৯-১০, ১০-১১, ১১-১২। ২০০৯-১০-এ ৯-১০-এ লক্ষ্যমাত্রা ছিল ১৬%, আদায় হয়েছিল 18%। ১০-১১-তে লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি ছিল 22%, আদায় হয়েছিল 28%। 28%, এটাই হলো ৩৫ বছরের সবচেয়ে বেশি গ্রোথ, 28%। আর ১১-১২-তে লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ছিল 16% আর আদায় হয়েছিল প্রায় 20%। তো আমি আমি বলেছিলাম যে এই তিনটে বছর যে ধারাবাহিকভাবে যে লক্ষ্যমাত্রা অর্জিত হলো, এর তিনটে কারণ আমি আগে উল্লেখ করেছিলাম। আমি একটা কারণ বলেছিলাম যে লক্ষ্যমাত্রার যে প্রবৃদ্ধি, এটা রিজনেবল ছিল। আমি তো কন্টিনিউয়াসলি বলে আসছি যে 20-র কাছাকাছি রিজনেবল ছিল, ১ নম্বর। ২ নম্বর হলো, আমি বলেছিলাম যে তখন চেয়ারম্যান ছিলেন ডক্টর নাসিরুদ্দিন আহমেদ স্যার। আমি বলেছিলাম যে স্যারের ম্যানেজমেন্ট খুব বেশ লিবারাল ছিল। এটা একটা মূল কারণ। আর তৃতীয় কারণ হলো, তখন ইনসেনটিভ দেওয়া হয়েছিল, অফিসারদের ইনসেনটিভ দেওয়া হয়েছিল। তো এই তিনটা কারণ, এটা এটা তো আমার মতামত। এটা আমার মতামত। এটা আপনি আমার সাথে এগ্রি করতে পারেন বা আমার সাথে ডিসএগ্রিও করতে পারেন। তো এই তিনটে কারণের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেটা হলো যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লিবারাল হওয়া। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এখানেও আপনারা আমার সাথে কেউ হয়তো ডিসএগ্রি করতে পারেন, কিন্তু আমি সরি, নাসিরুদ্দিন স্যারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো এটা আমার কাছে তাই মনে হয়। আমি তো আরো 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 অনেক চেয়ারম্যানের সাথেও কাজ করেছি। তো আমার মনে হয় যে উনার ম্যানেজমেন্টটা আসলেই খুব লিবারাল ছিল, এবং সেটা ভালো কর্মপরিবেশ উনি তৈরি করতে পেরেছিলেন। অফিসাররা যাতে তাদের ম্যাক্সিমাম এফার্ট দিয়ে রেভিনিউ কালেকশন করতে পারেন, সেরকম সেরকম একটা কর্ম পরিবেশ উনি তৈরি করেছিলেন। এবং সেটা সেটা একটা লিবারাল অ্যাপ্রোচ দিয়ে। এই কথাটাকে আরেকটু ঘুরিয়ে বলা যায় যে রাজস্ব ব্যবস্থাপনায় খুব বেশি মনিটরিং কাজে আসে না। রাজস্ব ব্যবস্থাপনায় খুব বেশি মনিটরিং আসলে ফেল করে। এটা হলো আহ, এটা হলো আজকে আমার মূল আলোচনা। আজকে এটাই আমি আলোচনা করব। মূল আলোচনা আমি এটাই করব, যেহেতু হয়তো আমার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারেন। তো এই জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি এই কথাটা আজকে এস্টাবলিশ করার চেষ্টা করব যে নাসিরুদ্দিন স্যারের সময় যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধারাবাহিকভাবে অর্জিত হলো, তার একটা মূল কারণ ছিল উনার লিবারাল অ্যাপ্রোচ। উনি এত মনিটরিং করতেন না। উনি অফিসারদের স্বাধীনতা দিতেন। অফিসাররা তাদের আহ, তাদের আহ, তাদের আহ, তাদের ধারণা মতে, তাদের জ্ঞান মতে, তাদের বিশ্বাস মতে, তাদের নলেজ মতে যেই জায়গায় বেশি এফার্ট দিলে বেশি রেভিনিউ আসবে, সেই জায়গায় তারা এফার্ট দিতে পারতেন। এই জন্যই মূলত এটা আমার বক্তব্য যে ওই সময় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। তো আহ সিনিয়র অফিসাররা বেশি মনিটরিং করলে যে রাজস্ব ব্যবস্থাপনায় ভালো 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 ফলাফল পাওয়া যায় না, বরং লিবারাল অ্যাপ্রোচ নিলে যে রাজস্ব ব্যবস্থাপনায় ভালো ফলাফল পাওয়া যায়। সে বিষয়ে আমি কয়েকটা এক্সাম্পল দেব। আমি কয়েকটা এক্সাম্পল দেব। আহ, 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 সিনিয়র ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্টের প্রতি একেবারে সর্ব ধরনের শ্রদ্ধা প্রদর্শন করে আমি বলবো, সিনিয়র ম্যানেজমেন্ট বলতে ভেরি সিনিয়র, সেটাও ইনক্লুডেড,
যে একটা বড় সমস্যা হলো সিনিয়র ম্যানেজমেন্ট ফিল্ড রিয়ালিটিস বোঝে না। এ কথা সত্যি, এ কথা সিনিয়র ম্যানেজমেন্টও বলতে পারবেন না যে আমরা খুব ফিল্ড রিয়ালিটিস বুঝি। না, সিনিয়র ম্যানেজমেন্ট তারা কোনোদিন ফিল্ড লেভেলে কাজ করেননি। তারা ফিল্ডের রিয়ালিটিস এটা তাদের তাদের তারা যেহেতু কাজ করেনি তারা বোঝে না, এটা তো স্বীকার করতে কোনো সমস্যা নাই। তো যেহেতু ফিল্ড রিয়ালিটিস তারা বোঝেন না, তো এইটা হলো একটা একটা মূল সমস্যা। তো এই না বোঝার কারণে, না বোঝার কারণে যেটা হয়, যেটা হয় অনেক সব সময় সেটা আমি বলবো না, সব সেটা আমি বলবো না, অনেক সময় সিনিয়র ম্যানেজমেন্ট রং ডাইরেকশনে লিড করে। মূল কথায় আসলাম, একেবারে মূল কথায় আসলাম, যে সিনিয়র ম্যানেজমেন্ট ফিল্ড রিয়ালিটিস না বোঝার কারণে এবং আরো অন্য অনেক কারণে অনেক সময় তারা বুঝে না বুঝে, বুঝে বলবো না, আমি আমি বলবো যে না বুঝেই তারা রং ডাইরেকশনে লিড করে। এটা হচ্ছে মূল কথা। তো রং ডাইরেকশনে লিড করলে যা হবার তাই হয়। তো আমি এত বড় একটা কথা বললাম যে সিনিয়র ম্যানেজমেন্ট রং ডাইরেকশনে লিড করে। তো দু একটা এক্সাম্পল দিই। আমি তিনটে এক্সাম্পল দিব। আমি তিনটে এক্সাম্পল দিব। প্রথম এক্সাম্পলটা হলো আমি যখন খুব জুনিয়র ছিলাম তখন সাধারণত এই রাজস্ব আদায়ের খুব তোড়জোড় সৃষ্টি হয় হচ্ছে আহ, এপ্রিল মে জুন এই সময় কারণ মে জুনে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়। তো এই সময়টা অফিসগুলো খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে, রেগুলার মনিটরিং করে, রেগুলার তথ্য নেয়। তো একজন মিড লেভেলের অফিসার তাকে বা তার সিনিয়র পাঠিয়েছেন। আমি আমি এই কথাটা একটু ভাব বাচ্চা বলছি এই কারণে যে অনেকে বুঝে ফেলতে পারেন, নাম তো বলবোই না। তো এবার স্পেসিফিক বললে আবার অনেকে বুঝে ফেলতে পারেন, এই জন্য একটু ভাব বাচ্চা বলছি। তো একজন জুনিয়র মিড অফিসার তিনি আমার অফিসে আসলেন। তাকে পাঠিয়েছেন তার সিনিয়র, কি জন্য পাঠিয়েছেন, যে এই ছেলে একেবারে জুনিয়র, তো তাকে মনিটরিং করতে হবে। তুমি যাবা, মাঝে মাঝে যাবা, যে তার কাজকর্ম মনিটরিং করবা। তিনি মনিটরিং করতে আসলেন। তো তিনি মনিটরিং করতে আসলেন সম্ভবত মে জুন মাসের কথা। তো তিনি বেশ বেশ অনেকদিন আসলেন। তো তিনি তিনি যখন আমার অফিসে আসলেন, একটা একটা দিনের একটা দিনের কর্মসূচি আমি আপনাদেরকে বলি, তাহলেই বুঝতে পারবেন যে সিনিয়র ম্যানেজমেন্টের আগমন, তাদের মনিটরিং কি হয়। তো তিনি আসবেন, সবাই জানে তিনি আসবেন। ওই দিন অফিস থেকে কেউ, কোনো অফিসার কর্মচারী কেউ বাইরে ফিল্ডে যেতে পারেননি। তো বাইরে ফিল্ডে যেতে না পারলে কোনো কাজ করা যায়? আমাদের তো কাজই হলো হলো রেভিনিউ ম্যানেজমেন্ট তো কাজই হলো বাইরে। তো বাইরে যেতে পারলো না প্রথম। তারপরে কি হলো, উনি আসলেন, সবাই সব টান টান হয়ে সব আছে, উনি আসলেন। তো আসার সাথে সাথে ওনার জন্য চা নাস্তা সব যে সমস্ত ব্যবস্থা ছিল সেগুলো সেগুলো দেওয়া হলো। সব অফিস এখন সব কাজে ব্যস্ত হয়ে পড়ছে। কেউ কেউ উনি কি ধরনের লাঞ্চ করেন এটা, কেউ কেউ বললেন যে হ্যাঁ আমি তো স্যারের সাথে অমুক অফিসে কাজ করেছি, স্যার আমাকে খুব পছন্দ করতেন। তো উনি এই ধরনের খাবার পছন্দ করেন। তো স্যার আসার সাথে সাথে এরকম কয়েকজন চলে আসলো, স্যার আমি তো আপনার সাথে কাজ করেছি স্যার অমুক জায়গায়। স্যার, জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ। তো এখন স্যারের নাস্তা করা হলো। এরপরে কেউ কেউ লাঞ্চ আনতে ব্যস্ত হয়ে পড়লো। এরপরে উনি অফিসে এসে, তো উনি কি করলেন, তো উনি এসে, তখন তো মোবাইল ফোন ছিল না, তখন তো টেলিফোন ছিল। তো উনি এসে একটু পরেই বললেন যে হ্যাঁ তোমার গাড়িটা একটু আমার বাসায় পাঠিয়ে দাও, আমার তোমার ভাবি একটু বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাবে আর একটু বাজারে যাবে আর কি, হ্যাঁ, মার্কেটে যাবে। তো যথারীতি গাড়িটা তার বাসায় চলে গেল। তো গাড়িটাও এনগেজ হয়ে গেল সারাদিনের জন্য, অফিসার গুলো এনগেজ হয়ে গেছে। এরপরে সবাইদেরকে নিয়ে উনি মিটিং এ বসলেন। তো মিটিং এ তথ্য তো রেগুলার আলোচনা হচ্ছে, তথ্য তো রেগুলার, তার অফিসেই তো ফোর্টনাইটলি মিটিং হচ্ছে, মান্থলি মিটিং হচ্ছে, সবাই তো সবকিছু জানে। আর এখন মূলত শুরু হলো, এই যারা সামনে আছেন তারা অনেকে তার সাথে আগে কাজ করেছেন, তারা এখন স্যার, জি স্যার, স্যার আমি আপনার সাথে তো অনেক অফিসে কাজ করেছি স্যার, অমুক অফিসে আপনি এটা করেছিলেন স্যার, স্যার আপনার পরে আর স্যার কেউ এই কাজ করতে পারে না স্যার। এই সব গল্প চললো ঘন্টা খানেক, ঘন্টা দুয়েক মতো চললো। এরপরে আস্তে আস্তে নামাজের সময় হলো, নামাজ টামাজ পড়ে এরপরে লাঞ্চ চলে আসলো। এরপরে লাঞ্চ করা হলো। মাঝে কয়েকবার তিনি ফোন করলেন, ফোন করে খোঁজ নিলেন যে বাচ্চারা আসছে কিনা, কখন আবার কোথায় যাবা ইত্যাদি খোঁজ খবর নিলেন।
এই সমস্ত করতে করতে আবার ঘন্টাখানেক গেল, এরকম করতে করতে 4টা বেজে গেল। তো এরপরে একটু পরে আবার তিনি চলে গেলেন। চলে গেলেন আর বলে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি এইটা এটা করো, এটা করো, এটা করে এই সমস্ত বলে চলে গেলেন। তো এই যে আমি একদিনের তার যে প্রোগ্রাম বললাম, এটা হলো একটা সব দিন মোটামুটি এরকমই। এরপরে আহ, আহ, জুন মাস চলে গেল, রেভিনিউ সবাই কম্পাইল করলো। তারপরে উনি বললেন যে উনি তার সিনিয়রকে বললেন যে এই যে আমার অফিসের কথা বললেন যে এখানে আসলে আমি মনিটরিং করেছিলাম, তো এই জন্য এই রেভিনিউটা এই পর্যায়ে আসছে আর কি। আমরা সবাই বললাম যে জি স্যার, হ্যাঁ আপনি মনিটরিং করার কারণে আমাদের রেভিনিউ গ্রোথ ভালো হয়েছিল, তো আপনি মনিটরিং করার কারণে এটা হয়েছে। কিন্তু এটা আমাদের আমাদের কারোর মনের কথা এটা ছিল না। আমাদের মনের কথা ছিল যে উনি আসার কারণে রেভিনিউ কমে গেছে। উনি যদি না আসতেন আর আমার অফিসার যদি আমার যে অফিসের যে রিসোর্স তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন, তাহলে রেভিনিউ কালেকশন আরো বেশি হতো। তো আমার পয়েন্টটা কি ছিল? আমার পয়েন্টটা ছিল যে রেভিনিউ ম্যানেজমেন্টে সিনিয়রদের খুব বেশি মনিটরিং এটা আসলে ভালো ফলাফল দেয় না। অনেক সময় মিসলিড করে। এই একটা এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল দিব, সেটা হলো এই যে রিসেন্ট ইএফডি, এটা আর একটা এক্সাম্পল যে সিনিয়র ম্যানেজমেন্ট যে মিস গাইড করে, মিস ডাইরেকশন লিড করে, আর একটা এক্সাম্পল ইএফডি। এই ইএফডি তো কমপ্লিট ফেল করেছে। ইএফডি নিয়ে মোটামুটি 22, 23, 24, 22 না, এটা 21 থেকেই শুরু হয়েছে। মোটামুটি 21, 22, 23, 24-এর তো কিছুটা ধরেন এই প্রায় 3-4 বছর এই ইএফডি নিয়ে প্রচুর কাজ হলো ইএফডি নিয়ে। আমি আমি তখনই বলেছিলাম, তখনকার হায়ার ম্যানেজারকে বলেছিলাম যে এই ইএফডি দিয়ে হবে না, এটা ইনভয়েস অটোমেশন করতে হবে। কিন্তু ইনভয়েস অটোমেশন তো করা হলো না। আমি এখনো অনেকেই রিকল করতে পারে পুরাতন এনবিআর এর 5 তলা একটা খুব বড় মিটিং হয়েছিল, আমি প্রেজেন্ট করেছিলাম। আমি বলেছিলাম যে ইনভয়েস ইনভয়েস করতে হবে, কিন্তু সেটা আসলে অ্যাকসেপ্টেবল হয় নাই। তাহলে আমি এখন যেটা বলতেছি সেটা হলো যে রেভিনিউ ম্যানেজমেন্টে অনেক সময় সিনিয়ররা অনেক সময় মিসগাইড করে। তাদের বেশি মনিটরিং রেভিনিউ ম্যানেজমেন্টে ভালো ফলাফল বয়ে আনে না। আমি দুইটা এক্সাম্পল দিলাম, রিসেন্ট একটা এক্সাম্পল দিই, একটা ওল্ড এক্সাম্পল দিলাম, একটা একটা দিলাম গত কয়েক বছর, একটা একটা ভেরি রিসেন্ট একটা এক্সাম্পল দিই। বাজেটের আগে একটা এক্সাম্পল দিই। এই ফিক্সড ভ্যাট নির্ধারণ করা হবে, 1,000 টাকা ভ্যাট নির্ধারণ করা হবে, এই নিয়ে 2-3 মাস অফিসাররা মোটামুটি এই নিয়ে ব্যস্ত ছিল। এই তালিকা করা, ফিল্ডে যাওয়া, প্রত্যেক সার্কেলের আন্ডারে কয়টা দোকান, এই ইত্যাদি ইত্যাদি, এই তালিকা করতে করতে মানে কি পরিমাণ কাজ অফিসাররা করেছে এই বাজেটের আগে আগে 2-3 মাস। এই ভ্যাটের বিধিমালা করতে হবে এটা নিয়ে, এটা যারা করেছে তারা জানে। আমি তো তখন থেকেই বলেছি যে এটা করা যাবে না, এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এটা ইমপ্লিমেন্ট করলেও কোনো কোনো ফলাফল আসবে না। আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। তো আমি বেশ অনেক শক্ত বক্তব্য রেখেছি এই পয়েন্টে। সবশেষে তো এটা থেকে ফিরে আসছে কিভাবে জানি না। দোকান মালিক সমিতি খুব বোল্ড পদক্ষেপ নিয়েছিল। তারপরে আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট হয় নাই। তো তাহলে তাহলে সিনিয়ররা যে মিসগাইড করে, এটা কি তার একটা এক্সাম্পল না? আমি তো আরো এক্সাম্পল দিতে পারবো, এইবার এক্সাম্পল দিতে পারবো। এই যে 3 মাস অন্তর রিটার্ন সাবমিট করতে হবে, এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, আমি আমি মোটামুটি কনফার্ম যে এই সিদ্ধান্ত খুব আহ, আহ, উঁচু লেভেল থেকে আসছে, তাছাড়া এটা এভাবে ইমপ্লিমেন্ট এত দ্রুত হতো না। তো তাহলে আমি এতক্ষণ কি বললাম? আমি বললাম যে ওই যে 3 বছর যে রাজস্ব আম, ধারাবাহিকভাবে অর্জিত হয়েছিল লক্ষ্যমাত্রা, এর মূল কারণ হলো তখনকার তখনকার সিনিয়র ম্যানেজমেন্টের লিবারেল অ্যাপ্রোচ। আর লিবারেল অ্যাপ্রোচ না নিলে, মনিটরিং করলে যে ফলাফল ভালো হয় না, তার বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা পরবর্তীতে আর একটা সেশনে আমি আলোচনা করব যে এই কিভাবে খুব র্যাপিডলি, খুব দ্রুত, খুব বেশি পরিমাণ রেভিনিউ গ্রোথ করা যায়, সেই বিষয়ে আমি আর একটা ভিডিও আগামীতে করবো ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।